আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করলেন উপাচার্য। প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্রনেতা। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতুর বাঁধে ভয়াবহ ভাঙন, প্রায় ১০০ মিটার নদীগর্ভে বিলীন, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। নির্মাণের পর থেকেই রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে পরিবার নিয়ে বাস করছেন কর্মকর্তারা। ছাত্র হোস্টেলও বেদখল, তীব্র আবাসন সংকটে শিক্ষার্থীরা। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে শুভ সূচনা বাংলাদেশের। শুনছিলেন বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা স্থগিত করেছেন উপাচার্য ডক্টর সালেহ হাসান নকিব। এদিকে প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। এতে অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে এই আন্দোলনকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছেন ছাত্রনেতারা। রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটনের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের শর্ত সাপেক্ষে পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পোষ্য কোটা বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশন শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে শনিবার বিকেলে অনশনরত শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার দিবাগত রাত 1টার দিকে উপাচার্যের পক্ষ থেকে পোষ্য কোটা স্থগিতের নির্দেশ দেয়া হয়। পরে শিক্ষার্থীরা গভীর রাতে হলে ফিরে যান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সহ শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের উপর হামলা এবং কোটা বহালের দাবিতে শাটডাউনের ডাক দেয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি না মানা হলে কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে বলে জানিয়েছেন তারা। তাকে সিঁড়িতে ফেলে কিছু শিক্ষার্থী তাকে হেনস্থা বা লাঞ্ছিত করার চেষ্টা করেন। এটা ছাত্র শিক্ষকের সম্পর্ক হতে পারে না। আমরা জাতি হিসাবে ভবিষ্যতে কোথায় যাচ্ছি, এটা যদি আগামীকালের মধ্যে ফাইসালাটা না হয় তাহলে আগামী 22 তারিখ থেকে এটা চলমান থাকবে। পোষ্য কোটা ইস্যুকে সামনে নিয়ে আসার বিষয়টিকে রাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা। পোষ্য কোটা নিয়ে যে একটা মীমাংসিত বিষয়, সেটা নিয়ে প্রশাসন হঠাৎ করেই কেন নির্বাচনের আগে তারা নির্বাচনের পরে করতে পারত। রাকসু নির্বাচনটাকে বানচাল করার জন্য যে কোনো ভাবে আসলে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হয়েছে। রাকসুর ছাত্র প্রতিনিধি তারা হতে চায় না, তারা তাদের গতি শক্তমুক্ত করার জন্য রাকসু বানচালের জন্য তারা হতে এটা করছে। এই আন্দোলন স্তিমিত হয়ে পড়েছে রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাকসু নির্বাচন। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। পিলখানা হত্যাকাণ্ড, গুম, খুন, আয়নাঘর, শাপলা ম্যাসাকার এবং ভোট ডাকাতি সহ শেখ হাসিনার 16 বছরের দুঃশাসনের সব গল্পই ঐতিহাসিক তথ্য আকারে জুলাই স্মৃতি জাদুঘরে উপস্থাপন করা হবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে জাদুঘর নির্মাণ কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানিয়েছেন। এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী প্রধান উপদেষ্টাকে জানান, 31 অক্টোবরের মধ্যে এই জাদুঘরের নির্মাণ কাজ শেষ হবে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন হবে বলে আশা করছেন তারা। প্রধান উপদেষ্টা জাদুঘর নির্মাণ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এই জাদুঘরে যারা আসবেন তারা 5 আগস্ট গণভবনে জনতার ঢলকে অনুভব করবেন। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতুর বাঁধে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। এরই মধ্যে প্রায় 100 মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মুখে পড়েছে মহিপুর সেতু, লালমনিরহাট রংপুর সড়ক এবং এই অঞ্চলের হাজার হাজার পরিবার। রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে একটি ডেস্ক রিপোর্ট। গঙ্গাচরের মহিপুরে তিস্তা সেতুরক্ষা বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি, ফসলি জমি। সেতুরক্ষা বাঁধের ব্লকের নিচের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে বড় গর্তের। স্থানীয়রা জানান,
90 মিটার বাঁধের প্রায় 30 মিটার জায়গার ব্লক ধসে গিয়ে 70 ফুট গভীর গর্ত তৈরি হয়েছে, আর ভাঙনের পরিমাণ 100 মিটার ছাড়িয়েছে। ভাঙনে সর্বস্ব হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ। এই বাঁধ ভেঙে 4-5 দিনের বাঁধটা ভাঙার 4-5 দিন আসল, কোনো লোক আসে না। এই আমার খেত বাড়ি ওয়া বাড়ি ভাঙি একেবারে চাকার আসল। আমরা কৃষক এই আমরা ফসল করি খাই, এই ফসল ভাঙি আমরা কি করে খামো? এখন তো আজরা যে কটা বাড়ি আছে সে থাকতে পারবে না, সে বসত বাড়ি করে থাকতে পারবে না। আমার পুরে এই বান বিনবিনার থেকে লক্ষ্মীটারির 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত এই বান, এটা আমরা চাই। এই বাঁধ তো আজ কয়েকদিন ধরে ভাঙতেছে, ওই বাঁধের তো কোনো কাজ করার কোনো খোঁজ খবর নাই। সবাই চেয়ার নিয়ে ব্যস্ত, টাকা পয়সা কীভাবে জড়ে নেওয়া যাবে এগুলো নিয়ে ব্যস্ত। আরো বড় ক্ষতির আগেই দ্রুত সংস্কারের দাবি স্থানীয় জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর। সেটা সোজা করতো তাহলে এত সমস্যা থাকতো না। রাঙামন্ত্রীর টাকা দিলেও আমি তো খেয়ে ফেলাই, 1600 কোটি টাকা খেয়ে ফেলেছি, কোনো কাজ করেনি। আমার জীবনে আমি 9 বার বাড়ি ভাঙছি, আমার বাপ ভাঙতে 4 বার, এইভাবে বাড়ি ভাঙতে ভাঙতে এখন নিঃস্ব হয়ে গেছি। পানি উন্নয়ন বোর্ডের ভাষ্য হলো, তারা বলে যেটা এলজিডি যেখানে কাজ করছে সেখানে আমরা যাব না। এখন আমরা এক্সিয়ান সাহেব এর আগে এখানে আসছিলেন, উনি এসে দেখে গেছেন ওই সময় সামান্য 200 বস্তা ফেলাইলে এখানে হয়ে যেত। উনি আমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে কয়েকদিনের মধ্যে কাজ হবে। এখন দেখেন ওনার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করার কারণে আগে 200 বস্তা দিয়ে কাজ হইতো, এখন এখানে আপনি যদি 10,000 বস্তাও ফেলান তাও কিন্তু এই ভাঙন রোধ হবে না। আর এই ভাঙনের ফলে যে কোনো সময় আমাদের রংপুর লালমনিরহাট সড়ক বিচ্ছিন্ন হবে, এটা দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। এটার মানে যদি কোনো মা বাপ থাকে তাইলে যেন দ্রুত ব্যবস্থা নেয়, আর যদি মা বাপ না থাকে তাহলে এইভাবে ভাঙুক, যদ্দূর ভাঙবে আর কি। তিস্তা নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে এই ভাঙন দ্রুত সংস্কার করা হবে বলে জানালেন এলজিডির নির্বাহী প্রকৌশলী। তীর রক্ষা বাঁধে এটা 2017 সালে এটা কমপ্লিট হয়েছে। এরপরে এটা এই বছরে 30 মিটারের মতো জায়গা, এটা বেল মাউন্ট নামে জায়গা আর কি, ওই জায়গাটায় একটু ধসের সৃষ্টি হয়েছে। আমাদের কিন্তু মাঝখানে 2 বার টিম দেখে গেছেন, এটা তো ওইরকম পর্যায়ে যায়নি। এটা এইবারই দেখা যাচ্ছে যে মানে ভাঙনটা প্রবল হয়েছে। সেতুর টেকসই নিরাপত্তা নিশ্চিতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উদ্বোধনের পরও চালু হয়নি রাঙ্গামাটি সরকারি কলেজের ছাত্রী হোস্টেল। উল্টো তা দখল করে পরিবার নিয়ে বসবাস করছেন কলেজটির কর্মকর্তা কর্মচারীরা। পরিত্যক্ত ছাত্র হোস্টেলও রয়েছে বেদখলে, ফলে তীব্র আবাসন সংকটে পড়েছেন শিক্ষার্থীরা। রাঙ্গামাটি প্রতিনিধি পুলক চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। পার্বত্য চট্টগ্রামের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি সরকারি কলেজে পড়ালেখা করছেন 12,000-এর বেশি শিক্ষার্থী। তাদের আবাসন সংকট দূর করতে নির্মাণ করা হয় ছাত্রী হোস্টেল, কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও হোস্টেলে জায়গা হয়নি ছাত্রীদের। সেখানে পরিবার নিয়ে বাস করছেন কলেজের কর্মকর্তা কর্মচারীরা। আমি রাউজান থেকে আসি, আমাদের সপ্তাহে ক্লাস থাকে 4 দিন। 4 দিনে আমাদের প্রত্যেকদিন আসা যাওয়া খরচ হয় 240 টাকা। এখানে কলেজে অনেক সময় বাস দেয়, অনেক সময় বাস দেয় না। অনেক দিন ধরে আমাদের হোস্টেলটা চালু হচ্ছে না, আমরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছি, আমাদের যাতায়াতের অনেকের কষ্ট হচ্ছে। তো এটা যদি চালু করি অনেক গরিব দুঃখীদের মেয়েরা মানে পড়ালেখা করতে সুবিধা হবে। একই পরিস্থিতি ছাত্র হোস্টেলেরও। পরিত্যক্ত ঘোষণা করা হলেও দীর্ঘদিন ধরে ভবনটি দখল করে রেখেছে কলেজের কিছু কর্মকর্তা কর্মচারী। এতে চরম আবাসন সংকটে পড়েছে শিক্ষার্থীরা। হওয়ার পরেও সেখানে আমাদের কলেজের কিছু কর্মকর্তারা সেখানে অবস্থান করছে, সেটা আমরা জানতে পারি বা সেটা আমরা সবাই অবগত রয়েছি। আমরা এগুলো কলেজ প্রশাসনকে জানিয়েছিলাম, তারা ব্যবস্থা নিয়ে বলছে, কিন্তু এখনো কোনো ধরনের ব্যবস্থার আমরা লক্ষণ দেখতে পাইনি। আবাসন সংকট কাটাতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। তাদেরকে তুলে দেবো, কারণ আমরা যেটা আমাদের পেন্ডিং আছে, যেটা অলরেডি নির্মাণ হয়ে গেছে, এটা চালু করার পরে তারপর আমরা 7 বছর কি করা যায় এটা আমরা আশ্বাস নয়, অবিলম্বে কার্যকর পদক্ষেপ দেখতে চায় ভুক্তভোগী শিক্ষার্থীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সামনের দিনগুলিতে রাজনৈতিক টানাপোড়েন জাতীয় নির্বাচনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল, রাজনৈতিক জোট, এমনকি বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংও পাল্টে দিতে পারে ভোটের হিসেব নিকেশ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ আশাবাদ জানান, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। মিজান শাহজাহানের রিপোর্ট।
ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে ছায়া সংসদ বিতর্কে অংশ নেয় স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। যারা আমরা নতুন ভোটার হয়েছে, আমাদের একটা ফ্লোটিং ভোট অনেক বড় একটা ভূমিকা পালন করে। আজকে বিরোধী দলের দেখানো যুক্তিগুলো একেবারে এই সংসদে টিকে না, মাননীয় স্পিকার। বিতর্কের মূল্যায়ন পর্বে নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ডাকসুর সাবেক বিপি মাহমুদুর রহমান মান্না বলেন, গণভোট ছাড়া জুলাই সনদ বাস্তবায়নে আর কোনো উপায় নেই। 5 মাসে আরো কিছু কিছু ফ্যাক্টর তো হবে, যুক্ত হবে, ইভেন্ট হবে, ঘটনা ঘটবে, সেই ঘটনাও জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে। এমন হতেই পারে ওই এলাকায় যারা বিএনপি ক্যান্ডিডেট ছিলেন, যেখানে যেখানে তারা বেশি ভোট পেয়েছে, ওই 2টা 3টা 4টা 10টা লোক মাস্তান রীতিমতো দলের কথাই শোনেনি। এমন হতে পারে ওই এলাকাতে বিএনপি একজনের বদলে 3 জন দাঁড়িয়ে গেছে, মানেনি দলের কথা। অনেক ফ্যাক্টর হতে পারে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, রাজনৈতিক সমঝোতার আভাস পাওয়া যাচ্ছে, হয়তো দ্রুতই তা দৃশ্যমান হবে। আমাদেরকে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যদি এই কোন রাজনৈতিক দল মর্যাদার আসনে না বসায়, তাহলে কিন্তু যে আগামী 5 মাস বাকি আছে, এই 5 মাসের মধ্যে কিন্তু ভোটের রাজনীতিতে অনেক পথ পরিবর্তন হয়ে যেতে পারে। যারা ক্ষমতায় যাবার জন্য চেষ্টা করছেন, যারা ভোট পাওয়ার চেষ্টা করছেন, সেই ভোটের জায়গা থেকে মানুষ কিন্তু তাদের মুখ ফিরিয়ে নিতে পারেন। মাহমুদুর রহমান মান্নার মতে, যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশন চলাকালে বিএনপি জামাতের সমঝোতা হবে কিনা সেটা অনিশ্চিত। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়ে বলেন, জাতীয় নির্বাচনে অপশাসনের পালাবদল নয়, গণতন্ত্রের সূচনাই সবার কাম্য। জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ধরনের শঙ্কা তৈরি হতে পারে, সেই শঙ্কা দূর করবার জন্য ফেব্রুয়ারিতে কাঙ্ক্ষিত সময় নির্বাচন হওয়া উচিত। তবে নির্বাচনে যারা ক্ষমতায় আসবেন, ক্ষমতার পালাবদলের সাথে সাথে দুর্নীতির পালাবদল না হয় দিয়ে কিন্তু আমাদেরকে সবাইকে খেয়াল রাখতে হবে। ইতিমধ্যে আমরা নানা রকম মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি, দখলের কথা শুনতে পাচ্ছি, আমরা বিভিন্ন চাকরি দেবার ক্ষেত্রে নানা রকম ভাবে আমরা সেখানে বাণিজ্য দেখতে পাচ্ছি। এগুলি যদি দূর করা সম্ভব না হয়, জেনজিরা যদি আবার ছাত্র জনতাকে নিয়ে মাঠে নামে, তাহলে কিন্তু আপনাদের আবারও কিন্তু শেখ হাসিনার মতো পতন হতে পারে। আমরা সংস্কারে এমন আটকালাম যে আমাদের হাত পা মাথা সবই বাঁধা পড়ে যাবে। এরকম তো করা যেতে পারে না। অতএব বি লুজ, যতখানি পারেন ছাড় দিয়ে ভোটটা করতে হবে। এই অ্যাপিলটা কিন্তু সবাই করছি আমরা। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আজ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া। সকাল থেকে শুরু হয়েছে দুর্গোৎসবের ক্ষণগণনা। এর মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হলো। দেশের অন্যান্য পূজা মণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার পূজা অর্চনা অনুষ্ঠিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা সহ ভুটান ও নেপালের রাষ্ট্রদূত। মহানগর সর্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দেবীপক্ষের সূচনা লগ্নে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় অনুষ্ঠিত হয়েছে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল তর্পণ অনুষ্ঠান। আর সকাল 8:30টায় অনুষ্ঠিত হয়েছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। এছাড়া দিনভর থাকবে আরও নানা অনুষ্ঠান। এবার এশিয়া কাপের খবর। শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে টি-20 এশিয়া কাপের সুপার 4-এর শুভ সূচনা করল বাংলাদেশ। দুবাই আগে ব্যাট করে 7 উইকেটে 168 রান তোলে লঙ্কানরা। জবাবে সাইফ হাসান আর তাওহিদ হৃদয়ের হাফ সেঞ্চুরি পরও মাত্র 1 বল হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। যে জয়টা অতি সহজেই আসার কথা, শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশের দর্শকদের হৃদয়স্পন্দন বেড়ে গেল। 6 বলে প্রয়োজন 5 রান, এমন সমীকরণের সামনে দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে বোল্ড জাকের আলী। শানাকার চতুর্থ বলে মেহেদী হাসানও সাজ করে। এর আগেও সহজ জয় হাতছাড়া হয় সমর্থকদের মনে, তাই নানা শঙ্কা। পঞ্চম বলে নাসুমের ব্যাটে বল লাগার আগেই অপর প্রান্তে থাকা শামীম হাসান চেষ্টা করলেন দৌড়ে রান শেষ করতে। স্টাম্পে বল না লাগায় স্বস্তি নিয়েই তাই মাঠ ছাড়তে পারল বাংলাদেশ।
অথচ 169 রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে সাইফ হাসান বলের সঙ্গে পাল্লা দিয়ে দলকে টেনে নিয়েছেন। ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়ে আউট হওয়ার আগে খেলেছেন 45 বলে 61 রান। এরপর তাহিদ হৃদয়ের 37 বলে 58 রানের ইনিংসে বাংলাদেশ জয়টা হাতের মুঠোয় নিয়ে আনে। 19তম ওভারে তার বিদায়ের সময় টাইগাররা মাত্র 10 রান দূরত্বে। এর আগে শ্রীলঙ্কার ইনিংস বাড়তে দেননি মোস্তাফিজুর রহমান। 19তম ওভারে মাত্র 5 রান দিয়ে তুলে নেন 2 উইকেট। সব মিলিয়ে ইনিংসে তার উইকেট 3টি। তবে দাসুন সানাকার 64 রানের ইনিংসেই লড়াই করার মতো পুঁজি পায় শ্রীলঙ্কা। এস এম আশরাফ, এটিএন বাংলা। নার্সিং পড়তে আসা অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় কমানোর লক্ষ্যে প্রথমবারের মতো আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি চালু করেছে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট। এটি ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। বৃত্তি পেয়ে খুশি শিক্ষার্থীরা। যশোর থেকে তামান্না ফারজানা পাঠানোর রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরে 2006-07 শিক্ষাবর্ষে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়। তখন থেকেই দরিদ্র মেধাবীদের সম্পূর্ণ বিনামূল্যে পাঠদান করা হয়। 5% অসচ্ছল ও মেধাবী ছাত্রীকে বিনা খরচে পড়ার সুযোগ দেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে। তবে যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউট মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রায় দ্বিগুণ শিক্ষার্থীকে বিনা খরচে পড়ার সুযোগ করে দিচ্ছে। এর পাশাপাশি অসচ্ছল মেধাবীদের পড়ার সুযোগ করে দিতে এবছর থেকে শিক্ষাবৃত্তি চালু করেছে প্রতিষ্ঠানটি। এখানে আমাদের ক্লাস বাদেও আমাদের ল্যাব ক্লাসের মাধ্যমে হাতে ধরে আমাদের কাজগুলো শিখাই দেওয়া হয়। আমার পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদ্দিন কর্তৃপক্ষ শিক্ষাবৃত্তি প্রদান করেছে। আদ্দিন নার্সিং ইনস্টিটিউট আমাকে শিক্ষাবৃত্তি দিয়ে আমার পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে। আমি তাদের উপর কৃতজ্ঞ। দরিদ্র অসচ্ছল শিক্ষার্থীদের পরিবারের আর্থিক অবস্থা যাচাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকে এই বৃত্তির আওতায় আনা হয়েছে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ। সকলগুলো যাচাই বাছাই করে যারা সত্যিকারের দারিদ্র তাদেরকে আমরা আলহামদুলিল্লাহ দেওয়ার মতো ব্যবস্থা করছি। 4 দশকের বেশি সময় ধরে আদ্দিন ফাউন্ডেশন সমাজের অসহায় এবং সুবিধা বঞ্চিত মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ বলে জানালেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। দরিদ্র পরিবার থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বাছাই করে এনে আমরা তাদের শিক্ষাবৃত্তি প্রদান করেছি। প্রথম ও দ্বিতীয় বর্ষের মোট 6 জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেয়া হয়েছে। এবছর আদ্দিন ফাউন্ডেশন মোট 6 লাখ টাকার শিক্ষাবৃত্তি দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 160 জন শিক্ষার্থী লেখাপড়া করছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে জানিয়ে দেব খেলার খবর। লিওনেল মেসির জোড়া গোলে যুক্তরাষ্ট্রের সকার লিগে ডিসি ইউনাইটেডকে 3-2 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। চেজ স্টেডিয়ামে তাদের আলেনদের গোলে 35 মিনিটে এগিয়ে যায় মায়ামি। দ্বিতীয়ার্ধে 6 মিনিটের মধ্যে সেই গোল শোধ দিয়ে অতিথিদের সমতায় ফেরান ক্রিস্টিয়ান বেন্টনকে। তবে লিওনেল মেসির নৈপুণ্যে মায়ামি আবারও এগিয়ে যায় 66 মিনিটে। এরপর নির্ধারিত সময় 5 মিনিট আগে দলের তৃতীয় আর নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। ইনজুরি সময়ে ইউনাইটেডের হয়ে 1 গোল শোধ দেন জ্যাকব মোরেল। শেষ করার আগে বিআরবি কেবলসের সংবাদ শিরোনাম আরও একবার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা স্থগিত করলেন উপাচার্য। প্রভিসি সহ অন্যান্যদের লাঞ্ছিত ও কোটা পুনর্বহালের দাবিতে কমপ্লিট শাটডাউন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলছে ছাত্র নেতারা। রংপুরের দ্বিতীয় তিস্তা সেতুর বাঁধে ভয়াবহ ভাঙন, প্রায় 100 মিটার নদীগর্ভে বিলীন, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। নির্মাণের পর থেকেই রাঙামাটি সরকারি কলেজের ছাত্রী হোস্টেলে পরিবার নিয়ে বাস করছেন কর্মকর্তারা। ছাত্র হোস্টেলও বেদখল, তীব্র আবাসন সংকটে শিক্ষার্থীরা। আজ শুভ মহালয়া, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু। এবং শ্বাসরুদ্ধকর ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের সুপার 4-এর শুভ সূচনা বাংলাদেশের।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।